হাসিনার অনুষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখলো ভারত, আনুষ্ঠানিক ব্যাখ্যা। ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে, মন্তব্য সার্জিসের। 29,000 মেগাওয়াট সক্ষমতা, তবু বাড়ছে বিদ্যুৎ সংকট। সিএনআরএস এর প্রকল্প পরিদর্শনে মাগুরায় সুইডেন হাই কমিশনের উপপ্রধান। কচুয়ায় একই পরিবারের 3 জনের গলিত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ। মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা, বললেন খুলনা রেঞ্জ ডিআইজি। বাংলাদেশকে নিজের বাড়ি বললেন ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোস। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাজ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। নয়াদিল্লিতে আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য সাংবাদিকদের অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত সরকার। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না। আজ দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বলেছেন শেখ হাসিনাকে যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া বা কর্মকাণ্ড চালাতে দেওয়া না হয়। এটি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে ভারতের অবস্থান কি? জবাবে রণধীর বলেন, যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সেখানে প্রকাশ করা কোনো মতামত বা বক্তব্য ভারত সরকারের সমর্থনও করে না। তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। স্ট্যাটাসে সার্জিস আলম লেখেন, ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। এর আগে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসার ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 29,000 মেগাওয়াট হলেও জ্বালানি সংকটে তীব্র লোডশেডিং এ ভুগছে সারা দেশ। এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অন্তত 62টি বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ফলে চাহিদা প্রায় 15,000 মেগাওয়াট হলেও বিদ্যুতের ঘাটতি বেড়ে প্রায় 3,000 মেগাওয়াটে পৌঁছেছে। এদিকে গ্যাসের পাশাপাশি কয়লা সরবরাহের সমস্যা, কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন এবং ব্যয়বহুল তেল ভিত্তিক কেন্দ্র চালানোর কারণে সংকট আরো গভীর হয়েছে। এর প্রভাব পড়েছে শিল্প, কৃষি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত না করেই বিপুল উৎপাদন সক্ষমতা তৈরি করায় অলস বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরকারকে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। তাদের মতে, জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ খাতে কাঠামোগত সংস্কার ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মাগুরার শালিখায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ সিএনআরএস এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সুইডেন হাই কমিশনের উপপ্রধান হান্না নরেল। আজ তিনি জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন, জলাশয় ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, ফটকি নদী খনন, মাছের অভয় আশ্রম এবং গ্রামীণ সঞ্চয় ঋণ কর্মসূচির বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও খোঁজ খবর নেন। পরে তিনি শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সিএনআরএস এর কর্মকর্তারা জানিয়েছেন, সুইডেন সরকারের অর্থায়নে 2024 সাল থেকে মাগুরা সদর ও শালিখায় এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে একই পরিবারের ৩ সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে আহাদ হাওলাদার, মনিরা বেগম ও রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েকদিন আগেই পূর্ব পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী ও নৈশ প্রহরী পদের নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রায় 5 বছর কর্মস্থলে না থেকেও 2 ব্যক্তির নাম বিদ্যালয়ের অনলাইন শিক্ষক কর্মচারী তালিকা ও ব্যাংক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান প্রধান শিক্ষক দাবি করেছেন, বিদ্যালয়ে ওই 2 কর্মচারী কর্মরত নন। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও জানিয়েছেন, তিনি কোনো নিয়োগ দেননি এবং যোগদানপত্রে থাকা স্বাক্ষর নিয়ে তার সন্দেহ রয়েছে। এদিকে রূপালী ব্যাংক জানিয়েছে, অভিযুক্তদের একজনের নামে বিদ্যালয়ের কর্মচারী হিসেবে ব্যাংক হিসাব খোলা হয়েছে, যা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও দাবি করছেন, যথাযথ প্রক্রিয়ায় এই নিয়োগ হয়নি এবং সংশ্লিষ্ট কাগজপত্র বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করে বিআরটিএ। সে সময় জেলা প্রশাসক নোমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশিস বিশ্বাস, মোটরযান পরিদর্শক সজীব সরকার, সোহাগ হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট শাওন রেজা সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 31টি পরিবারের মাঝে 1,19,00,000 টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেছেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ডোপ টেস্ট করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এর আগে ডিআইজি বাগেরহাট নতুন পুলিশ লাইন্সের প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে 200টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের, রিকাবদার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ডিফেন্ডারদের তালিকা করলে রবার্তো কার্লোসের নামটা থাকবে তালিকার উপরের দিকেই। রক্ষণের সেনা হলেও আক্রমণেও সমান তালে দক্ষ ছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবলার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা সহ ক্লাব ক্যারিয়ারেও অসংখ্য শিরোপা জিতেছেন এই সাবেক সেলেসাও ফুটবলার। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে বাংলাদেশকে নিজের বাড়ি হিসেবে উল্লেখ করেছেন এই তারকা। ফুটবলের ব্রাজিলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প ছড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশেই। সেলেসাও ফুটবল নিয়ে বাংলাদেশিদের এমন ভালোবাসার গল্প সম্পর্কে জানেন সে দেশের ফুটবলাররাও। এবার বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানালেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। রবিন মিয়ার ভিডিওতে পর্তুগিজ ভাষায় বলার পর ইংরেজিতে কার্লোস বলেন, বাংলাদেশ ইজ মাই হাউস, ব্রাজিল, স্পেন, বাংলাদেশ। এর আগে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুইমারেসও বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের সমর্থকদের ভিডিও ফুটবলাররা নিজেদের মধ্যে দেখেন। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।